হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেবো সেই ভিডিওটি নিয়ে এসেছি ইনফোটালক বিডি চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে দেশের সবচেয়ে দীর্ঘ এক্সপ্রেসওয়ের কি খবর। এলেঙ্গা রংপুর এক্সপ্রেসওয়ে ইন্টারচেঞ্জ। বন্ধুরা, ভিডিওর টাইটেল থেকে এটাই মনে হচ্ছে বাংলাদেশের এক্সপ্রেসওয়ে সম্পর্কে এই ভিডিওতে আমরা দেখতে পাবো। আমার কিন্তু এর আগে কোনো ধারণা নেই যে বাংলাদেশের এক্সপ্রেসওয়ে সম্পর্কে, বাংলাদেশের রোড কানেক্টিভিটি সম্পর্কে। আজ এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবো, অনেক ইনফরমেশন পাবো। আশা করছি আপনারাও আমার সাথে থাকবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন, চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি, আর ভিডিওর শেষে অবশ্যই আমার রিয়াকশন দেব। এলেঙ্গা রংপুর এক্সপ্রেসওয়ে, হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এবং সিরাজগঞ্জ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিষয়ে তুলে ধরব এই প্রতিবেদনে। সাথে থাকার আমন্ত্রণ। এক্সপ্রেসওয়ে মানে হচ্ছে এই সড়কে চলাচলে যানবাহনকে কোথাও কোনো সিগন্যালে পড়তে হয় না, শুধু টোল দেয়া ছাড়া থামতে হয় না কোনো জায়গায়। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত 55 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়েটি এখন পর্যন্ত বাংলাদেশের প্রথম ও একমাত্র এক্সপ্রেসওয়ে। বাংলাদেশের দ্বিতীয় এক্সপ্রেসওয়েটি হচ্ছে ঢাকা রংপুর মহাসড়কে। এর মধ্যে ঢাকা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত অংশ 2022 সালের মাঝামাঝি যান চলাচলের জন্য উদ্বোধন করা হয়। কিন্তু এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত 190 কিলোমিটার অংশে দীর্ঘদিন ধরে কাজ চললেও কাজের অগ্রগতি মোটামুটি। রংপুর থেকে ঢাকার পথে আসার সময় সড়ক জুড়ে দেখা যায় কাজের দৃশ্য। সড়কের দুই পাশ থেকে বাড়িঘর, মার্কেট, বাজার সহ বিভিন্ন স্থাপনা ভেঙে বা সরিয়ে ফেলা হয়েছে। আগের যে 2 লেনের সড়কটি ছিল তার পাশে অনেকখানি জায়গায় মাটি ভরাট করা হচ্ছে এক্সপ্রেসওয়ের লেনের জন্য। বেশিরভাগ জায়গায় কালভার্ট, সেতু নির্মাণ শেষ। বাজার ও ব্যস্ত মোড়ে তৈরি হচ্ছে ওভারপাস, আন্ডারপাস। সেগুলোর বেশিরভাগেরই কাজ শেষ পর্যায়ে। 2016 সালের 6 সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে এই প্রকল্প পাশ হয়। প্রকল্পের শিরোনাম সাসেক সড়ক সংযোগ প্রকল্প 2, এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্প। তখন এই মহাসড়ক 4 লেন করার এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয় 11,881 কোটি টাকা। কিন্তু পরে মূল 4 লেন ছাড়াও লোকাল যানবাহন চলাচলের জন্য আলাদা 2টি লেন যুক্ত করা হয়। এলেঙ্গা রংপুর এক্সপ্রেসওয়েতে অসংখ্য ফ্লাইওভার, 32টি ছোট বড় সেতু, রেলপথ, ওভারপাস, 161টি কালভার্ট, 39টি আন্ডারপাস, 11টি পদচারী সেতু নির্মাণ করা প্রায় শেষ। সব মিলিয়ে প্রায় 200 একর জমি অধিগ্রহণ করতে হয় সরকারকে।
যা হোক 2021 সালে এই প্রকল্পটি শেষ করার কথা থাকলেও কাজ শুরু হতে দেরি হওয়া এবং 2020 ও 2021 সালে করোনার কারণে কাজের অগ্রগতি ব্যাহত হয়। তাছাড়া জমি অধিগ্রহণের সময় অনেকে মামলা করেন, যে কারণে কোথাও কোথাও কাজ ধরতেই অনেক দেরি হয়ে যায়। তবে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত এলেঙ্গা রংপুর এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি 72%। চলতি বছরের মধ্যেই এক্সপ্রেসওয়ের কাজ শেষ হবে বলে আশা সরকারের। এই সড়কের সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ, যা দেখতে হবে ক্লোভার লিফ ইন্টারচেঞ্জ। বিশ্বের উন্নত দেশের ইন্টারচেঞ্জগুলো এক একটি এক এক রকম। কোনোটি এমনই প্যাঁচ লাগানো যে আপাতত দেখতে মনে হবে সড়কের জট লেগেছে। কোন পথের ভেতর দিয়ে ছুটে গেছে কোন পথ কে জানে। কোনো ইন্টারচেঞ্জ একেবারে সাদামাটা হলেও খুবই কার্যকর। বাংলাদেশের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোল চত্বরে আছে এখন পর্যন্ত দেশের সবচেয়ে সুন্দর ইন্টারচেঞ্জ। তবে সেটাকেও ছাড়িয়ে যেতে তৈরি হচ্ছে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে নির্মাণাধীন এই ইন্টারচেঞ্জ। এমন এক সড়ক হবে যা আপনাকে ধাঁধায় ফেলে দেবে। বাংলাদেশের সব সড়ককে ছাড়িয়ে যাবে যার সৌন্দর্য। এমনকি এই ইন্টারচেঞ্জ টেক্কা দেবে বিদেশের অন্যান্য ইন্টারচেঞ্জগুলোকে। সরেজমিনে ঘুরে দেখা যায় ইন্টারচেঞ্জের মূল কাজ শুরু হয়ে গেছে। প্রকল্প এলাকায় মাটি ভরাট, পাইলিং, কালভার্টের কাজ শুরু হয়েছে। এতদিন জায়গা অধিগ্রহণ, অবকাঠামো ভেঙে ফেলা, সেসব সরানো সহ যাবতীয় কাজ করতে হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সবচেয়ে বড় সমস্যা পাবলিকের জমি অধিগ্রহণ করা ও সময় মতো তা বুঝে পাওয়া। এখনো জমি অধিগ্রহণ নিয়ে ঝামেলা মেটেনি। কর্তৃপক্ষ জানিয়েছে এই প্রকল্পের জন্য 100 একরের মতো জমি অধিগ্রহণ করতে হয়েছে। তবে জমির মালিকদের কেউ বলছেন জমির ন্যায্য দাম পেতে তারা হয়রানির শিকার হচ্ছেন। আসলে একটি দালাল শ্রেণীর কারণে এই সংকট তৈরি হয়েছে। যা হোক, উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর মহাসড়ক উত্তর ও দক্ষিণবঙ্গের মানুষের যাতায়াতের একমাত্র পথ এটি। হাটিকুমরুল মোড় ব্যবহার করে দেশের রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থাৎ খুলনা বিভাগের আরো 6 জেলার মানুষ যাতায়াত ও পণ্য পরিবহন করে থাকে। বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রতিদিন গড়ে অন্তত 28,000 যানবাহন চলাচল করে। প্রতিদিন এত গাড়ি চলাচলের কারণে হাটিকুমরুলে যানজট লেগেই থাকে, যে কারণে এই মোড় ঘিরে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন ইন্টারচেঞ্জ নির্মাণের উদ্যোগ নেয় সরকার। হাটিকুমরুল এলাকায় গেলে দেখা যায় চারপাশের দূর দূরান্তর পর্যন্ত জায়গা প্রকল্পের আওতায় নিয়েছে সরকার। একসময় যেসব জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান ছিল মানুষের কর্মযজ্ঞ, সেখানে এখন বিরান। তবে শীঘ্রই সেই সব জায়গা নিয়ে ইন্টারচেঞ্জ গড়ে উঠলে আশপাশের পুরো এলাকায় জায়গার দাম বাড়বে, গড়ে উঠবে আরো শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা কেন্দ্র। 2021 সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ইন্টারসেকশন নির্মাণ করছে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন ব্রিজ ইঞ্জিনিয়ারিং ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেড। নির্মাণের পর 6 বছর অবকাঠামো রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে প্রতিষ্ঠানটি। কথা ছিল 2023 সালের মধ্যে ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ শেষ হবে, কিন্তু যথারীতি কাজ শুরু করতে দেরি হওয়ায় শেষ হবে দেরিতে। নির্মাণকারী প্রতিষ্ঠান বলছে 2025 সালের আগে পুরো কাজ শেষ করা সম্ভব নয়। 2023 সালের ডিসেম্বর পর্যন্ত 10 ভাগ কাজ শেষ হয়েছে, তবে সবচেয়ে কঠিন কাজই শেষ। এখন মূল কাজ শুরু হওয়ায় দ্রুত গতিতে পরিবর্তন দেখা যাবে। হাটিকুমরুল ইন্টারচেঞ্জ ব্যবহার করতে হলে অন্তত 1 কিলোমিটার আগে থেকেই রোড মার্কিং সিগন্যাল ফলো করতে হবে। আপনার গন্তব্য কোন দিকে হবে সে পথ বেছে নিয়েই যেতে হবে। কোনো অসতর্কতায় ভুল পথে ঢুকলে প্রায় 10 কিলোমিটার ঘুরে আসতে হবে। এটি এমন সুন্দর এক পথ হবে যেখানে কোনো লেনের গাড়ি আরেক লেনে আসবে না। যে যার পথ ধরে নিজ নিজ গন্তব্যে ছুটে যাবে যার যার মতো।
পঞ্চগড় কিংবা রংপুর থেকে কোনো ট্রাক ঢাকায় গেলে কিংবা ঢাকা থেকে আসলে তাদের বিশ্রাম করার মতো জায়গা নেই। ইন্টারসেকশন হলে এখানে শত শত চালক বিশ্রাম নিতে পারবে। এত দীর্ঘ পথে বিশ্রামের সুযোগ হলে গাড়ির টায়ার, ইঞ্জিন সবই ভালো থাকবে। চালকেরা শারীরিকভাবেও সুস্থ থাকবে, দুর্ঘটনা কমে যাবে। এমনিতে এতদিন দুর্বল সড়ক যোগাযোগের কারণে উত্তরবঙ্গে বিনিয়োগ ব্যাহত হচ্ছে এবং বুড়িমারি ও বাংলাবান্ধা বন্দর হয়ে ভারত নেপালের সঙ্গে বাণিজ্য প্রসারেও ব্যাঘাত ঘটছে। সংশ্লিষ্টরা বলছেন, এক্সপ্রেসওয়ে ও ইন্টারচেঞ্জের কাজ সম্পন্ন হলে উত্তর ও দক্ষিণবঙ্গের 22 জেলার যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। সুফল পাবে ঢাকায় যাওয়া আসা করা হাজারো যাত্রী, চালকেরা। এই অঞ্চলে সৃষ্টি হবে বিনিয়োগের পরিবেশ, তৈরি হবে হাজারো মানুষের কর্মসংস্থান। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে গড়ে উঠেছে উত্তরাঞ্চলের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল। 1036 একর জমির উপর তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন ইকোনমিক জোন। সড়ক, নৌপথ, আকাশপথ এবং রেলপথে যোগাযোগের সুব্যবস্থা সম্পন্ন এ অঞ্চলে উত্তরাঞ্চলের জনগণের জন্য কর্মসংস্থানের এক নতুন দ্বার উন্মোচিত হবে। এর ফলে ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে বুড়িমারি, হিলি এবং বাংলাবান্ধা যোগাযোগে আমদানি রপ্তানি এবং পণ্য পরিবহনের সুযোগ প্রসারিত হবে। 11টি কোম্পানির সমন্বয়ে গঠিত সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল লিমিটেডের মালিকানাধীন এই অর্থনৈতিক অঞ্চলে সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্রসমূহ হল টেক্সটাইল, অ্যাপারেল ও পাটজাত দ্রব্য, ফার্মাসিউটিক্যালস, প্রক্রিয়াজাত খাদ্য, সিরামিক, কেমিক্যাল দ্রব্য, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল পণ্য, প্লাস্টিক, চামড়াজাত পণ্য, স্টিল ইন্ডাস্ট্রিজ, প্রক্রিয়াজাত মৎস্য এবং জাহাজ শিল্প। ইতোমধ্যে 18টি প্রতিষ্ঠানের সঙ্গে জমি বরাদ্দে চুক্তি সই হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। আশা করা হচ্ছে আগামী 2025 সাল নাগাদ সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল শিল্প প্রতিষ্ঠানে সমৃদ্ধ হয়ে উঠবে। আর 2030 সাল নাগাদ এখানে সব মিলিয়ে 5 লাখ মানুষের কর্মসংস্থান হবে। সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল চালু হলে যমুনা নদীর দুই তীরে ও এর আশপাশের 10 কিলোমিটার এলাকায় মানুষ হেঁটে কিংবা সাইকেল চালিয়েও কর্মক্ষেত্রে আসা যাওয়া করতে পারবে। আর আশপাশের 30 কিলোমিটার এলাকায় রেল ও নৌপথের যোগাযোগ গড়ে তুলতে পারলে কর্মজীবীরা বাড়ি থেকে এসেই কর্মস্থলে কাজ করে ফিরে যেতে পারবেন। এখন শুধু দুটি কাজ করতে হবে। 1, বগুড়া বিমানবন্দর চালু। 2, সিরাজগঞ্জ থেকে বগুড়া সরাসরি রেলপথ নির্মাণ ও চালু। আধুনিক সড়কের পাশাপাশি এই দুটি চালু হলে উত্তরবঙ্গবাসীর অন্তত সংযোগ অবকাঠামোর আর কোনো দাবি আপাতত থাকবে না। আশা করি 2025 সালের মধ্যেই একটি বড় পরিবর্তন দেখতে পাবে উত্তরবঙ্গবাসী। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম বাংলাদেশের কর্মযোগ্য, বাংলাদেশের বুক জুড়ে বর্তমান সময় চলছে হাইওয়ে নেটওয়ার্কের জাল বিছানোর কাজ, রেলওয়ের কাজ, এয়ারপোর্টের কাজ চলছে। বাংলাদেশের নদীর বুকে নতুন নতুন ব্রিজ, কালভার্ট তৈরির কাজ। বিগত খালেদা জিয়ার সময় বাংলাদেশে এই রকম কোনো কর্মযোগ্য দেখতে পায়নি। কিন্তু যখন থেকে বাংলাদেশের বাগডোর মাননীয়া শেখ হাসিনা নিজের হাতে নিয়েছে, তখন থেকেই বাংলাদেশের রূপ বদলে যাচ্ছে। সেই আগের বাংলাদেশ এখন আর নেই। আগের সেই দারিদ্র বাংলাদেশ এখন আর নেই। বাংলাদেশ যে ডেভেলপমেন্ট করছে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বাংলাদেশের কানেক্টিভিটি দিন প্রতিদিন বেড়েই চলেছে। বাংলাদেশের যে সড়ক নির্মাণ হচ্ছে, ইউরোপ কান্ট্রির
সাথে তুলনা করা যায়, উন্নত কান্ট্রির সাথে তুলনা করা যায়। খুব দুর্দান্ত মসৃণ সড়ক নির্মাণ তৈরি হচ্ছে। বাংলাদেশের সড়ক আর চন্দ্রমার সড়ক প্রথমে একরকম ছিল। চন্দ্রমায় যেমন ছোট 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 মানে গাড্ডা দেখা যায়, গর্ত দেখা যায়, ঠিক সেই রকম বাংলাদেশের সড়কও এরকম ছিল। আমরা তো মাগুরায় গিয়েছি, আমরা তো যশোর গিয়েছি, দেখেছি সড়কের কি হাল। বন্ধুরা, বাংলাদেশের যে হাটি কুমড়ুল ইন্টারচেঞ্জ নির্মাণ হচ্ছে আসলে লাজবাব, খুব সুন্দর। আর এই মানে ইন্টারচেঞ্জটা যখন পার করতে হবে তখন এর যে রোড সিগন্যাল সেটা অবশ্যই ফলো করতে হবে, না হলে 10 থেকে 15 কিলোমিটার আবার ঘুরে সেখানেই আসতে হবে। এত উন্নয়ন করার পরেও শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ কেন হয়ে দাঁড়িয়েছে? বাংলাদেশের এক শ্রেণী মানুষ শেখ হাসিনার বিরোধিতা করছে। এক শ্রেণী বললে ভুলই হবে, ম্যাক্সিমাম 70%। গত যে নির্বাচন গেল 7 তারিখে, সেই নির্বাচনে মানে ভোট পার্সেন্ট দেখে এটাই বুঝতে পারছি যে বাংলাদেশের 70% মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধিতা করছে। কেন? এর জবাব যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাতে পারেন। শেখ হাসিনার সম্পর্কে অনেক যে দোষারোপ বাংলাদেশের জনগণ করছে, তার কতটুকু সত্য আর কতটা মিথ্যা সেটা ঠিক আমি বলতে পারি না। তার কারণ শুনছি যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে অযথা দুর্নীতি করেছে, প্রচুর প্রচুর পরিমাণে দুর্নীতি করেছে। এখন শেখ হাসিনা জি করেছে কি তার দলের যে লিডার আছে তারা করেছে, না অন্য কেউ? না, এটা বিরোধী দলের একটা বানোয়াট গল্প, সেটা বাংলাদেশের জনগণই বলতে পারবে। আর আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাতে পারেন। এত ডেভেলপমেন্ট করার পরেও যখন 7 তারিখে নির্বাচন হয়েছে বাংলাদেশে, তখন যে ভোট পড়েছে তা ভোট পার্সেন্ট দেখে এটাই মনে হয়েছে খুব অনেক ভোট কম পড়েছে। বাংলাদেশের জনগণ সত্যি কি শেখ হাসিনা সরকার আর চায় না? হচ্ছেটা কি বাংলাদেশে? হচ্ছেটা কি? বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।